দেখ মা দেখ, তোর ভাই তোর বাবার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ হয়ে যাচ্ছে। তোর বাবা বেঁচে থাকতে ওসিয়ত করে গিয়েছিলেন আমার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। তোমরা এই সময় কেন এসব বলতেছো? কখন বলবো? বাবাই তো বলে গেছে, তারা বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছা পূরণ করা হয়, বাবার আত্মা শান্তি পাবে। বুঝতে পারছিস না কেন? সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছিস? খালিদ, রিদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। পরবর্তী 3 সপ্তাহ রিদিতা ম্যামের সামনে কে যাবে, কি খাবে, কে কথা বলবে, কিংবা কোথায় সাইন করবে, সবকিছুই হবে আমার পারমিশন। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। হু আর ইউ? আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করিনি। আমি আলটিমেটাম দিয়েছি, এখন কেউ পরিবারের বাইরে হোক কিংবা ভেতরে, রিদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। লাশ সামনে রেখে দুনিয়াবি হিসাব নিকাশ শোনার জন্য চরম অসম্মান। আপনারা সবাই দ্রুত জানাজা ও দাফনের ব্যবস্থা করুন। এইদিকে আয়। কালকে যদি মা তুমি আমাকে না থামাতে, আমি এর শেষ দেখে ছাড়তাম। বাবা একটু শান্ত হ, একটু চুপ কর। আমার কি মনে হয় জানিস বাবা, এই ছেলেকে না এত সহজে বাড়ি থেকে বের করা যাবে না। হ কালাম্মা ঠিকই কইছেন। এখন দেখি আপাও এই বেটারে বিশ্বাস করতেছে। আমরা আপন মানুষ থইয়া অনেক বাইরের বেটাই আপার কাছে সব হয়ে গেছে। বডিগার্ড সাহেব, একটা কথা কনের আসিল। বলো। আইদিন খালাম্মা আর সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। সাগর ভাইজান আমি গিয়ে দেখি আগুন হয়ে রইছে। আইদিন খালাম্মা আর সাগর ভাইজান ফোন দিয়াতাছে আপনার এই বাড়িতে বাই করণের লাগিয়া। খালাম্মা আমারে কইছে আমি জানি আফারে আপনার নামে আজে বাজে কথা কই, জানি আফা আপনারে নিজে এই বাড়িতে খেদায় দেয়। ভাইজান এরা যা কইছে আমি শুধু মাথায় লড়াইছি, আমি কিন্তু মনে পানে আপনার পক্ষেই। ভাইজান আমার বিষয়টা একটু দেখেন। শোনো, যারা 2 নৌকায় পা দিয়ে চলে, নদী পার হবার আগে কিন্তু সবার আগে তারাই ডুবে মরে যায়। তাই যদি ডুবতে না চাও, নিজের চরকায় তেল দাও, কেমন? ঠিক আছে স্যার, ঠিক আছে, যাই তাইলে। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। শোনো, ও কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন, আমার নজর এড়িয়ে কোনো বিপদ ওনার অব্দি পৌঁছাবে না স্যার। তা জানি। বাই দা ওয়ে, ওদিকের খবর কি? উনি এখনো মানসিকভাবে কিছুটা বিষণ্ণ স্যার। এই বাড়ির পরিস্থিতি কিছুটা জটিল। মনে হচ্ছে পরিবারের মানুষেরাই ওনার সাথে সাইকোলজিক্যাল একটা গেম খেলছে। ওকে, ঠিক আছে, আপডেট জানিও আমাকে। ইয়েস স্যার। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। বলে কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। উনি নিজের সন্তানের মতোই আমাকে দেখেন, অনেক আদরও করেন। ম্যাম, যে আদর করে আপনাকে বন্দি করে রাখে সেটা যত্ন না, বরং শক্ত এক খাঁচা। আমি দেখেছিলাম কাল, তার এক হাত আপনার কাঁধে ছিল আর এক হাত ওসিয়তনামার ফাইল। আপনি কি সত্যি বিশ্বাস করেন যে মা আপনাকে ভালোবাসে, সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব করতে পারে? তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। চল মা, আমার ঘরে চল, তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। দেয়াল বদলে গেলে হয়তো আপনার কথাগুলোর অর্থ বদলে যেতে পারে। ও মা, এটা কি ধরনের বেয়াদবি? আমার মেয়ের সাথে আমি একটু সুখ দুঃখের কথা বলবো, সেখানেও তোমার অনুমতি নিতে হবে? সমস্যা নেই খালিদ। আর মা কি বলতেছো? অনুমতি কেন নিতে হবে? আমার কাজ অনুমতি দেওয়া না ম্যাম, তবে আপনার সুখ দুঃখের কথার জন্য যদি রিদিতা ম্যামের নিরাপত্তার কোনো ইন্টারাপ্ট হয়, সেক্ষেত্রে আপনার কথার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোই আমার কাজ। যা বলার আমার সামনেই বলুন। তুমি ভুলে যেও না, এই বাড়িতে আমার স্বামী তোমাকে রেখেছে। যার জন্য আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, আমার দায়বদ্ধতা শুধু তার প্রতি, বাকি অন্য কোনো ক্যারেক্টার আমার কাছে ইম্পর্টেন্ট না। এই এই এই, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস? সাহস বেশি হয়ে গেছে না? ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। চিনিস তুই আমাকে? চিনি। আপনি সে যার সাথে এই পরিবারের, অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই অদ্ভুত আর সন্দেহজনক। কি বললি তুই? কি বললি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে বলিস সন্দেহজনক? আমি এই বাড়ির ছেলে, আমি কি করতে পারি তুই জানিস না? হুমকি তো দুর্বল মানুষের শেষ অস্ত্র। তবে আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন, সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। তোর মা, চলো। দেখলি রিদিতা, দেখলি তোর বাবা এমন একটা গুন্ডা এই বাড়িতে রেখেছে, ও আমাদের সবাইকে কর করে দিচ্ছে, সবাইকে। মা চলো। মা, খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি?
আমি কি কয়দি? আমার ঘর, আমার মা ভাই, অথচ কথা বলতে হবে আপনার সামনে কেন? ম্যাম, ইমোশন যখন চোখের পর্দা হয়ে যায় তখন শত্রু চেনা কঠিন হয়। আমি শুধু আপনার চোখের সেই পর্দাটা সরিয়ে দিচ্ছি না। তোমার এসব যুক্তি তোমার কাছে রাখো। আমি একটু বাইরে যাব। আই নিড সাম ফ্রেশ এয়ার। সরি ম্যাম, এই মুহূর্তে আপনার বাইরে যাওয়া পসিবল না। আমি তোমার কাছে পারমিশন চাইনি। আমি বলেছি বাইরে যাব, ব্যাস। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। আপনি কি মানুষের ইমোশন বোঝেন না? সরি ম্যাম, ইমোশন নিয়ে ডিল করা আমার কাজ না। সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী আমাকে রুট কজ জানতে হবে। আপনি যদি এভাবে রিয়াক্ট করেন তাহলে আমি ঠিকভাবে বুঝতে পারবো না। থামান গাড়ি, আমি বলছি থামান গাড়ি। আপনার এসব যান্ত্রিক কথা শোনার চাইতে রাস্তায় মরে যাও ভালো। স্টপ দ্য কার। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না, কিন্তু বিপদ কাটানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এইভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছেন, আমার পরিবার আমাকে পর করে দিছে। পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? কাকেই বা ভরসা করবো বলো? ভরসা শুধুমাত্র নিজের উপর করুন। এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন, শুধুমাত্র লড়াই করতে শিখিয়ে যাননি। বাবা শুধু ভালোবাসতে শিখিয়েছে। সবসময় বলতো ভালোবাসা দিয়ে নাকি পুরো পৃথিবী জয় করা যায়। ভালোবাসা খুব দামি জিনিস ম্যাম, তবে সেটা যত্রতত্র বিলিয়ে দিলে লোকে সস্তা ভাবে। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার শত্রুরা উৎসব করবে। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা সুন্দর কোনো জায়গায়? জানো, ছোটবেলায় মা যখন খুব বকা দিত, বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত। ব্যাস, অমনি আমি খুশি। মা, এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা রেখেছি। মা, তোমার মনে আছে এই বাড়িতে ঢোকার জন্য তুমি কত কষ্ট করেছো? তোমার সেই কষ্ট আমি বৃথা যেতে দেব না। কিন্তু কে জানতো তোর বাবা ওই মেয়ের নামে সবকিছু করিয়ে রেখেছে? সমস্যা কোথায়? যদি সেই মেয়েটা এই পৃথিবীতে বেঁচে না থাকে। এত সহজে হবে না। ওই যে বডিগার্ড আছে না, ও কিন্তু হৃদিতার সাথে সর্বক্ষণ ছায়ার মতো লেগে থাকে। ওকে না সরিয়ে কোনো কিছু করা অসম্ভব। আমি জানি মা, আমি জানি। দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? মা, যা করার করে ফেলেছি। হ্যাঁ, শুধু এইটুকু জেনে রাখো, আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। কেউ না মা। ম্যাম, রীতা ম্যাম, ম্যাম, কি হয়েছে খালিদ? ম্যাম, আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। কি বলছো তুমি এসব? আর তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ কোঅপারেট। আমি পরে আপনাকে সব বুঝিয়ে বলছি। প্লিজ তাড়াতাড়ি আসুন। খালিদ, ওগুলো কি দাস? ম্যাম, ওদিকে তাকাবেন না, গাড়িতে উঠুন ফাস্ট। ম্যাম, গেট ইন দ্য কার নাও। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে সে কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছি, কোনো উত্তর দিচ্ছ না কেন তুমি? ওই লোককে গুলি কেন করছো? আর ওই লাশগুলো কারা? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আমাকে কেন মারতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। কিলারের ব্যক্তিগত কোনো শত্রুতা থাকে না ম্যাম। আর আমি যতদূর বুঝতে পারছি, আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? না না, ও ও তো আমার আপন ভাইয়ের মতো। বাবা মরে যাওয়ার পর ওই তো ছায়া হবার কথা। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। এখন আপনার বাবা নেই, কোনো সম্পর্কও নেই। আর তাছাড়াও আপনার বাবার সবকিছুই আপনার নামে। তার এই বিশাল সম্পত্তি আর সাম্রাজ্যের সামনে আপনার প্রাণের কোনো ভ্যালু নাই তাদের কাছে। সম্পত্তি? এইসবের জন্য আমার কোনো মারতে চায়? সে তো আমি এমনিতেও দিয়ে দিতাম ওদেরকে। বাবা না থাকলে তো এই দেশে থাকার আমার কোনো মানেই নেই। এখন কোথায় যাব আমি? কার কাছে এবার যাব? আমার তো আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি, আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ম্যাম। আপনার সেফটি আমার দায়িত্ব, ভয় পাবেন না। চলুন। মা, বাবা, মা, মা, বাবা, কেমন আছো মা? তুই ঠিক না থাকলে আমি কি ঠিক থাকি বাবা? বলতো তুই ঠিক আছিস তো বাবা? সব ঠিকঠাক আছে?
হ্যাঁ মা উনি রিদিতা, ও আমার ক্লায়েন্ট এনায়েত সাহেবের মেয়ে। গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপরেই অ্যাটাক হয়, তাই বেশ কিছুদিন ওনাকে আমার এখানে রাখতে হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো, এখানে নিরাপদেই থাকবে। আচ্ছা মা, তুমি ওনাকে নিয়ে যাও, আমি গাড়িটা পার করে আসি। এসো। আন্টি ও আমাকে একবারও বলেনি আমরা এখানে আসবো, আপনার সঙ্গে কিছু আনতেও পারলাম না। এসবের কোনো প্রয়োজন নেই, আগে ফ্রেশ হয়ে নাও। আর এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কই এসো। হ্যাঁ আসছি। আমার নিজের বলতে আর কেউ রইলো না। যত ভাববেন তত কষ্ট বাড়বে। ইনসানের জীবনে যখন বিপদ আসে, আপন পরের সংজ্ঞা বদলে যায় না। কিন্তু এটা ভাবতে অবাক লাগে না, আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি অজানা অজানা একজন মানুষ নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? আপনাকে বলার মতো স্পেশাল কোনো কারণ আমার কাছে নেই মা, এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি, তাই আপনার সেফটি আমার ডিউটির বাইরে আর কিছু না। মা, মন খারাপ করেছ? ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভিতরটা দেখতে যেমন না, বাইরে তেমন না। আসলে ছোটবেলা থেকে ও খুব বেপরোয়া একরোখা ছিল। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়, জানো তো। মানে? প্রত্যেকটা মানুষের জীবনের পিছনে একটা ছোট গল্প থাকে, এটা মানো তো। আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার। ওর জীবনের লক্ষ্য, ওর জীবনের উদ্দেশ্য একটাই ছিল, দেশের হয়ে কাজ করার। ও যখন দেশের হয়ে কাজ করে বাড়িতে ফিরতো না, এই যে পাখির কিচিরমিচির শব্দ শুনতে পাচ্ছ না কি মুখরিত? আমার ছেলে যখন বাড়িতে আসতো না, এরকম পাখির মতো কিচিরমিচির হয়ে উঠতো আমার এই বাড়িটা। কি হয়েছে খালিদের? কিন্তু একটা পরিস্থিতি জানো, এবারে এতদিনের জন্য জন্য আমি তো সবে মাত্র তোমার নাম ডাকতে শুরু করেছি। স্যার কল দিয়েছিল, ডিউটি যেহেতু যেতে তো হবেই। বলো। একটা ঘটনা আমার ছেলের জীবনটা একেবারে চুরমার হয়ে গেল, জানো। করছো তুমি? একটা ফুল দিবা আমাকে? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে, আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যেই সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায় বল? হৃদি, তুই কি আমার কথা শুনতেছি? নাও, এটা তোমার জন্য। ছেলে তোকে সেভ করবে, একদিন না একদিন ওকে আমি তোর পাশ থেকে সরাবই। তখন কি করবি? আরেক পাও সামনে না। এই ছেলে, এই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস তুই জানিস? কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে, যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। যেই ময়দানে মালিকের জন্য বুকে গুলি খেয়ে লড়াই করবো, সেই ময়দানে তোর মতো কাপুরুষ এক সেকেন্ডও টিকবে না। চেষ্টাও করিস না। এই ছেলে, তুই কি আমাদের হুমকি দিচ্ছিস নাকি? হ্যাঁ, যাদের কিছু করবার ক্ষমতা নেই হুমকি দেওয়া তাদের কাজ। আমি আলটিমেটাম দিচ্ছি, বোঝান আপনার ছেলেকে। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আজকের পর থেকে রিদিতা ম্যামের ছায়া মারানোর চেষ্টা করলেও এটা মনে রাখতে বলবেন যে আমার নিশানা কখনো মিস হয় না। চলুন না। হ্যালো। হ্যালো রিদিতা, হ্যাঁ আমি তো বল। এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আসছিস। তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। কি বলছিস তুই? আর ফোনে এত কথা বলা যাবে না, প্রবলেম আছে। আর শোন, তুই একা আসবি, কাউকে বিশ্বাস করা যায় না, এমনকি তোর বডিগার্ড। হ্যালো। রিদি, সই কর, ভালোয় ভালোয় সই কর। তাইলে অন্তত ভাই হিসেবে একটা ওয়ান ওয়ে টিকিট দিয়া দেশের বাইরে পাঠায় দেব।
সৈকত, ধৈর্যের পরীক্ষা নিবি না করলাম। তুই কি জানোস তোর বাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? ইট ওয়াজ মাই প্ল্যান। কেন করলা এটা? বাবাকে কেন মারলা? বাবা তো তোমাদের কোনো ক্ষতি করেনি। তোমাদের সুখের জন্য বছরের পর বছর আমাকে দূরে রাখছে। কেন করলা এটা বাবার সাথে? কেন করলাম? শালার বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুরবো। আমি আঙ্গুল চুষবো, আঙ্গুল। এই মায়া কান্না কানবি না সৈকত, সৈকত মাইরা ফেলাবো কিন্তু একদম। সৈকত, আইসা পড়ছস না? এই শালায় তো আমারে শান্তিতে থাকতেই দিবে না। কি করব বল ব্রাদার? হতে পারে তোর শান্তির সাথে পার্সোনাল কোনো শত্রুতা আছে, সারা শান্তিতে থাকতেই চাস না। আফসোস তোর মা তোকে বোঝাতে পারলো না। বলেছিলাম আমি, আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস এবং পারিবারিক সকল স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। এই নিন আপনার পজিশন পেপার এন্ড টাইটেল ডিড। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থাকবেন। কংগ্রেচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। এবার তাহলে আমিও আসি ম্যাম, আসি। খালিদ দাঁড়াও, জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। জি বলুন ম্যাম। তুমি আমার আশেপাশে থাকলে আমি সেফ ফিল করি। এমন একটা অনুভূতি হয় যা আগে আমি কখনো অনুভব করিনি। জানি না তুমি এটা কিভাবে নিবে। আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আশা করছি আপনার এই ফিলিংস ক্ষণস্থায়ী। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি না, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আমি এখনো একজনকে ভালোবেসেই বেঁচে আছি। আসি না, ভালো থাকবেন। খোদা হাফেজ।